আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই আছো। আমরা আমাদের অষ্টম অধ্যায়ে আছি, অর্থাৎ ইমাজিনেশনস যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ কল্পনা, আমরা সেখানে অনেক কিছু জেনেছি। ইতিমধ্যে আমরা মেটাফর এবং সিমিলি নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। যারা যারা এখনও গত পর্বটি দেখোনি তারা দ্রুত আমাদের প্লেলিস্ট থেকে গত পর্বটি দেখে নেবে। আজকের ক্লাসে আমরা শুরু করব 8.3.2 থেকে। আমাদের 8.3.2 এ আলোচনা করা হয়েছে একটা কবিতা নিয়ে এবং সেই কবিতার কবিকে নিয়ে। তারপরে সেখানে কি কি মেটাফোর ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা জানবো। মেটাফোর, সিমিলি এগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম, তাই আজকের ক্লাসটি বুঝতে হলে অবশ্যই আমাদের গত ক্লাসটি দেখতে হবে। তাহলে চলো দেরি না করে আমরা দেখে ফেলি আমাদের 8.3.2 এ কি আছে। First, read the short text on the celebrated poet Emily Dickinson. Then, in pairs, recite one of her imaginative poem, Hope is the Thing, with feathers in pairs. Later, recite the poem for the whole class. বলা হচ্ছে বিখ্যাত কবি ইমিলি ডিকিনসনের উপর ছোট টেক্সটটি পড়ো। উনি হচ্ছে কবি, যেই কবিতাটা আমরা এখন পড়তে যাচ্ছি তার লেখক হচ্ছে ইমিলি ডিকিনসন। আমরা এখন যে কবিতা পড়বো সেটা হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। এটাকে শুধুমাত্র হোপ বললেও যাবে, যে আমরা হোপ কবিতা পড়ছি, এটাকে এক এক সময় এক একজন এক এক নামে বলে থাকে। আচ্ছা, পরের শ্রেণীতে এটা আবৃত্তি করে দেখাতে হবে সবাইকে। আচ্ছা, আমরা একটু দেখি কি বলা হচ্ছে। আ শর্ট বায়োগ্রাফি অফ ইমিলি ডিকিনসন, অর্থাৎ ইমিলি ডিকিনসনের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। একটু দেখি কি বলা হচ্ছে। ইমিলি ডিকিনসন জন্মগ্রহণ করেছে 1830 সালে এবং মৃত্যুবরণ করেছে 1886 সালে। is one of the most American celebrated and enigmatic poets. আচ্ছা, বলা হচ্ছে এমিলি ডিকিনসন 1830 সালে জন্মগ্রহণ করেছে, 1886 সালে মৃত্যুবরণ করেছে। সে হচ্ছে আমেরিকার অন্যতম একজন সুপ্রসিদ্ধ কবি। সেলিব্রেটেড শব্দের অর্থ হচ্ছে সুপ্রসিদ্ধ। আচ্ছা, এবং এনিগমেটিক মানে হচ্ছে রহস্যময় একজন কবি। তাহলে আমরা সেলিব্রেটেডের এখানে লিখে ফেলি সুপ্রসিদ্ধ। আচ্ছা, তাহলে লিখে ফেললাম যে এনিগমেটিক মানে হচ্ছে রহস্যময়। তাহলে সে একজন সুপ্রসিদ্ধ এবং রহস্যময়ী একজন কবি ছিল। She was born into a prominent and intellectually inclined family, Massachusetts. আচ্ছা, বলা হচ্ছে দেখো এখানে আমাদের বইয়ে সম্পূর্ণটা আসেনি, এটা হচ্ছে ম্যাসাচুসেটস, মানে হচ্ছে ম্যাসাচুসেটস একটা জায়গা আছে, সেখানে সে জন্মগ্রহণ করেছিল। এবং তার পরিবারটা কেমন ছিল? প্রমিনেন্ট, একটা বিশিষ্ট পরিবার ছিল। এবং ইন্টেলেকচুয়ালি ইনক্লাইন্ড মানে হচ্ছে তারা বেশ শিক্ষিত একটা পরিবার ছিল। She grew up in a well-educated and religious household. আচ্ছা, এখানেও কিছু শব্দ কেটে গেছে, এটা হচ্ছে হাউসহোল্ড, ঠিক আছে? অর্থাৎ সে একটা শিক্ষিত এবং একটা ধার্মিক পরিবারে বড় হয়েছে। এডওয়ার্ড ডিকিনসন, আর তার বাবার নাম হচ্ছে কি, হার ফাদার এডওয়ার্ড ডিকিনসন, সার্ভিং অ্যাজ আ লয়ার, এটা হচ্ছে লয়ার হবে। আচ্ছা, তার বাবা কি ছিল? একজন লয়ার, মানে হচ্ছে উকিল ছিল। তার পাশাপাশি ট্রেজারার অফ অ্যামহেস্ট কলেজ। আচ্ছা, অ্যামহেস্ট কলেজের ট্রেজারার ছিল। ট্রেজারার মানে হচ্ছে যে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে বা বিভিন্ন জিনিসকে সার্চ করে। Despite receiving a good education, অর্থাৎ ভালো শিক্ষা অর্জনের পরেও, she was reclusive and introverted individual, অর্থাৎ সে অনেক বেশি নির্জন থাকতে পছন্দ করত এবং অনেক বেশি একা থাকতে পছন্দ করত। Preferring the solitude of her family home, এবং সে তার যে পরিবার ছিল সে পরিবারের ভিতরেই থাকতে সে পছন্দ করত। সেই সলিটিউডটাই কি তার ভালো লাগতো। আচ্ছা, অর্থাৎ নির্জন থাকতে সে পছন্দ করত। দ্য ডিকিনসন হোমস্টেড। আচ্ছা, দ্য ডিকিনসন হোমস্টেড মানে ডিকিনসন যে বাড়িটা আছে সেই বাড়ির কথা বলা হচ্ছে। সেই বাড়িতে সে পরিবারের মাঝে থাকতে সে প্রেফার করত, পছন্দ করত। সে এক্সপ্লোরড থিমস অফ নেচার, লাভ, ডেথ, ইমমর্টালিটি অ্যান্ড হিউম্যান স্পিরিট। সে এক্সপ্লোর করেছে, গবেষণা করেছে কি নিয়ে? থিমস অফ নেচার, নেচার মানে প্রকৃতি, লাভ ভালোবাসা, ডেথ মৃত্যু, ইমমর্টালিটি মানে হচ্ছে অমরত্ব, অ্যান্ড দ্য হিউম্যান স্পিরিট। হিউম্যান স্পিরিট মানে কি? অর্থাৎ আমাদের যে মানবের বেঁচে থাকার যে একটা স্পৃহা, সেটা নিয়েও কে সে সেই থিমের উপরও সে কবিতা লিখেছে। Her poetry was characterized by its unconventional use of punctuation, dashes and capitalization, which has led to various interpretations of her work. বলা হচ্ছে her poetry, তার যে কবিতা ছিল, was characterized, সে কবিতার কিছু বৈশিষ্ট্য ছিল। কেন? সেটা আনকনভেনশনাল ছিল, অর্থাৎ অগতানুগতিক ছিল। গতানুগতিক সব কবিতার মতো সেখানে পাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন,
ড্যাশ বা ক্যাপিটালাইজেশন, বড় অক্ষর, এগুলো ব্যবহার করা হতো না। তার কবিতাগুলো অন্য সব কবিদের থেকে আলাদা ছিল, কারণ সে গতানুগতিক সবার মতো এগুলো ফলো করে লিখতো না। আচ্ছা, which has led to various interpretations of her work, তো হচ্ছে যে তার যে কাজগুলো ছিল, অর্থাৎ ইন্টারপ্রিটেশনস অফ her work, অর্থাৎ তার কাজের ব্যাখ্যাগুলো অনেক ভিন্ন ছিল। অর্থাৎ তার এখানে যে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, ড্যাশেসের ব্যবহারগুলো ডিফারেন্ট ছিল এবং তার ব্যাখ্যাগুলো কি অন্য সবার থেকে ডিফারেন্ট ছিল। ডিউরিং হার লাইফ টাইম, তার জীবন দশায়, অনলি আ ফিউ অফ হার পোয়েমস ওয়ার পাবলিশড অ্যানোনিমাসলি। আচ্ছা, অ্যানোনিমাসলি মানে হচ্ছে বেনামভাবে, মানে সে যে এটা লিখেছে সে নামটা প্রকাশিত হয়নি। as she kept the majority of her writing private, কেননা সে তার বেশিরভাগ রাইটিং বা লেখা কিভাবে রেখেছিল, গোপনে রেখেছিল, সেগুলো সে প্রকাশ করেনি। আফটার হার ডেথ, তার মৃত্যুর পরে, সিস্টার ল্যাভিনিয়া, তার বোনের নাম ছিল কি ল্যাভিনিয়া, ডিসকভার্ড, আবিষ্কার করলো, হার এক্সটেন্সিভ কালেকশন অফ পোয়েমস অ্যান্ড ডিলিজেন্টলি ওয়ার্ক টু হ্যাভ দেম পাবলিশড। অর্থাৎ তার মৃত্যুর পরে তার বোন ল্যাভিনিয়া অসংখ্য বা একটা বিশাল ভান্ডার আবিষ্কার করলো, তার বোন অর্থাৎ ইমিলি ডিকিনসনের কবিতার একটা বিশাল ভান্ডার আবিষ্কার করলো, এবং সে কি করলো, ডিলিজেন্টলি মানে হচ্ছে খুব আন্তরিকভাবে বা আন্তরিকতার সাথে সে কাজ করে গেল সেগুলোকে পাবলিশ করার জন্য বা সেগুলোকে প্রকাশ করার জন্য সে আন্তরিকভাবে কাজ করে গেল। তারপরে লাইনে দাঁড়াচ্ছে দ্য ফার্স্ট কালেকশন পোয়েমস অফ ইমিলি ডিকিনসন, তার প্রথম কালেকশন যেটা সংগ্রহ করেছে এটা কে করেছে, ল্যাভিনিয়া, তার বোন করেছে। এটা ছিল পোয়েমস অফ ইমিলি ডিকিনসন, এটা প্রকাশিত হয়েছে 1890 সালে। এমিলি ডিকিনসনস পোয়েট্রি ওয়াজ আনকনভেনশনাল ইন স্টাইল অ্যান্ড থিমস, অর্থাৎ তৈরি শিল্প যেটা ছিল বা তার যে তৈরি করার স্টাইল ছিল, শৈলী ছিল, সেটা একদম অগতানুগতিক ছিল, সবার মতো ছিল না, এবং তার যে এটার থিম বা বিষয়বস্তুগুলো ছিল সেগুলোও কি সবার থেকে ভিন্ন ছিল। বাট হার পোয়েমস কন্টিনিউ টু ক্যাপটিভেট রিডার্স, অর্থাৎ এটা যে পাঠক আছে, পাঠকদেরকে অনেক বেশি বিমোহিত করতো। ক্যাপটিভেট মানে আকর্ষণ করা বা বিমোহিত করা। ওয়ার্ল্ড ওয়াইড, সম্পূর্ণ পৃথিবীতে, ফর দেয়ার ডেপথ অফ ইমোশন, এবং তাদের যে একটা ইমোশন ছিল, তাদের একটা যে ফিলিংস ছিল, একটা অনুভূতি ছিল, সেটার একদম গভীরে যেয়ে পৌঁছাতো। কিন অবজারভেশন, এবং তার এখানে কিন মানে হচ্ছে গভীর পর্যবেক্ষণ ছিল তার এই লেখাগুলোর মধ্যে। অ্যান্ড ফিলোসফিক্যাল ইনসাইটস, ফিলোসফিক্যাল মানে হচ্ছে দর্শনের কিছু বিষয়বস্তু এখানে উল্লেখ করা ছিল। হার পোয়েট্রি কন্টিনিউস টু ইন্সপায়ার কাউন্টলেস রিডার্স, অর্থাৎ তার যে পোয়েট্রি বা কবিতা ছিল এগুলো অগণিত সংখ্যক মানুষকে ইন্সপায়ার বা অনুপ্রেরণা দিয়েছে, পাঠককে অনুপ্রেরণা দিয়েছে। সলিডিফাইং হার লেগেসি অ্যাজ আ ইউনিক অ্যান্ড প্রোফাউন্ড ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি, অর্থাৎ এই কবিত্বের দুনিয়ায় বা কবিতার দুনিয়ায় সে একজন ইউনিক, অনন্য এবং প্রোফাউন্ড ভয়েস, অর্থাৎ একটি উন্নত উৎস্বর ছিল সবার কাছে, যে কি করেছে, পাঠকদের মন জয় করতে পেরেছে, পাঠকদের কাছে সে একদম সবসময় একটা অনুপ্রেরণার মতো ছিল। তাহলে এতক্ষণে আমরা ইমিলি ডিকিনসনের জীবন সম্পর্কে জেনে ফেলেছি, এবং আমাদের তার যে জীবনের যে বায়োগ্রাফি আছে বা তার যে বায়োগ্রাফি আছে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করেছি। এখন আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ছিল, যেমন আমি লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, যেমন সুপ্রসিদ্ধ, ইনেগমেটিক মানে রহস্যময়, প্রমিনেন্ট মানে প্রসিদ্ধ, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তি, এই শব্দগুলো আমরা মুখে বলেছিলাম। তাহলে চলো এবার একটু খাতায় লিখে নেওয়া যাক। এখানে আমি তোমাদের জন্য শব্দগুলো লিখেছি, দেখো। একটা শব্দ আমরা পেয়েছিলাম ইনেগম্যাটিক, যেটা একদম প্রথম লাইনে ছিল, সেটার অর্থ হচ্ছে রহস্যময়। ক্যাপটিভেট মানে আমি বলেছিলাম কাউকে বিমোহিত করা বা আকর্ষিত করা, তাহলে এখানে সেটা বলা যেতে পারে। ট্রেজারার মানে হচ্ছে কোষাধ্যক্ষ, অর্থাৎ যে কি করে, যে হচ্ছে আমরা যেমন ইংরেজিতে ক্যাশিয়ার বলি, ঠিক সেটাই বলা যেতে পারে। আচ্ছা, তারপর আছে রিক্লুসিভ মানে হচ্ছে বিচ্ছিন্ন, আচ্ছা, বা নির্জন যে আছে বা যার অবস্থা সবার থেকে আলাদা বা সবার থেকে দূরে আছে তাকে বলা যেতে পারে। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে ঘরকুনো, অর্থাৎ যে একাকী থাকতে পছন্দ করে, যে সবার সাথে কথা বলতে পছন্দ করে না। তারপর একটা শব্দ আছে সলিটিউড, মানে হচ্ছে নির্জনতা। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করা। তারপর আরো আছে শব্দ, দেখো, এক্সটেন্সিভ মানে ব্যাপক। ডিলিজেন্টলি মানে, ডিলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে অধ্যাবসায়ী। ডিলিজেন্টলি মানে তুমি অধ্যাবসায়ের সাথে বা পরিশ্রমের সাথে বা সযত্নে যে কাজটা করছো। ফিলোসফিক্যাল ইনসাইট, ফিলোসফি মানে হচ্ছে দর্শন শাস্ত্র, ফিলোসফিক্যাল মানে হচ্ছে দার্শনিক, আর ইনসাইটস মানে হচ্ছে অন্তর্জ্ঞান, অর্থাৎ দার্শনিকের যে অন্তর্জ্ঞান বা দর্শন শাস্ত্রের যে অন্তর্জ্ঞান, সেটাই হচ্ছে ফিলোসফিক্যাল ইনসাইটস। এবং এটা লেখা ছিল যে ইমিলি ডিকিনসনের কবিতায় ফিলোসফিক্যাল ইনসাইটস পাওয়া যায়। লেগেসি মানে হচ্ছে উত্তরাধিকার সূত্র, অর্থাৎ তার যে লেখাগুলো ছিল সেগুলোর মধ্যে একটা লেগেসি ছিল, অর্থাৎ আমরা লেগেসি বলতে উত্তরাধিকার তো বলতে পারি, তার পাশাপাশি এই অর্থ ব্যবহার করা যেতে পারে যে তার লেখাগুলো সবার থেকে অনন্য ছিল এবং একটা অন্য মাত্রায় ছিল। ওকে, তারপর লাস্ট শব্দ একটা পেয়েছিলাম প্রোফাউন্ড মানে কি গভীর, প্রোফাউন্ড মানে ডিপ বা গভীর। ওকে, তাহলে আমরা আমাদের সরাসরি এখন আমরা কবিতায় চলে যাব। আমরা ইমিলি ডিকিনসন নিয়ে জানতে পেরেছি।
সরাসরি আমরা আমাদের কবিতায় চলে যাই। দেখো এখানে লেখা আছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আচ্ছা, আমাদের কবিতা জানার আগে কবিতার যে নামটা আছে সেটা সম্পর্কে একটা বিস্তর ধারণা থাকতে হবে। আমাদের এখানে ফেদার্স বলতে কি বুঝে বলো তো? আমরা ফেদার্স শব্দটা তো শুনেছি আগেই। ফেদার্স মানে হচ্ছে পালক, তাই না? পালক যেটা হয় সেটাকে আমরা ফেদার বলি, তাই না? হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আচ্ছা, হোপ বা আশা, হোপ বা আশা ইজ দ্য থিং উইথ ফেদার্স, অর্থাৎ এটার কি ফেদার বা পালকের সাথে কোনো সম্পর্ক আছে। আচ্ছা, কিভাবে এটা সম্পর্কযুক্ত আমরা এতক্ষণ একটু পরে যে কবিতাটুকু পড়বো তখনই আমরা একটা ভালো মতো ধারণা লাভ করতে পারবো। দেখো বলা হচ্ছে যে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, আশা হচ্ছে একটা পালকময় বস্তু, অর্থাৎ যেটা পালকের সাথে সম্পর্কিত। কেন? দ্যাট পারচেস ইন দ্য সোল, অর্থাৎ যেটার ঠাঁই কোথায়? আত্মার মধ্যে। যেটার ঠাঁই কোথায়? যেটা ঠাঁই হচ্ছে আত্মার দ্বারে। ওকে, তাহলে আমরা যদি প্রথম লাইনটাকে বলতে চাই, প্রথম লাইনটা দাঁড়াচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, অর্থাৎ এটা পালকময় কোনো বস্তুর সাথে সম্পর্কিত। দ্যাট পারচেস ইন দ্য সোল, যেটা ঠাঁই কোথায়? যেটা ঠাঁই হচ্ছে আত্মার দ্বারে। ওকে, আত্মার দ্বার বলতে কি বোঝাচ্ছে? আমাদের মানুষের শরীরটা আত্মা ছাড়া কিন্তু কিছুই না। ঠিক একইভাবে একজন মানুষের জীবনটা হোপ ছাড়া কিছুই না, সেটা একটা পালকের মতো হয়ে যাবে। মানুষের জীবনটা কি হোপ বা আশা ছাড়া কিছুই না, তখন সেই জীবনটা একটা পালকের মতো হয়ে যাবে। পালকের কোনো ভর আছে? কিচ্ছু নাই। পালক কি বাতাস আসলেই পালক উড়ে যেতে পারে। তো একজন মানুষ যার জীবনে হোপ নাই, আশা নাই, তার জীবনটা তখন আসলে কি কিছুই না, একদম তুচ্ছ। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, অর্থাৎ যার জীবনে আশা নেই সে শব্দ ছাড়া সুরে তাল মিলায়, অর্থাৎ সে শব্দ ছাড়া তাল উঠায়। and never stops at all, এবং এটা কি হয় না? এটা কখনোই থামে না বা এটা কখনোই বিরাম হয় না। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম প্যারাগ্রাফটা বা প্রথম প্যারাগ্রাফ না, আমরা যদি প্রথম অংশটা যেটাকে কোয়াট্রেন বলা যেতে পারে, অর্থাৎ 4টা লাইন আছে, বা প্রথম স্তবক বলা যেতে পারে, প্রথম স্তবকটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা আমাদের হোপটাকে, আমাদের আশাটাকে, আমরা হচ্ছে আমাদের জীবন তখন পালকের মতো হয়ে যাবে যদি আমাদের মধ্যে কি কোনো আশা না থাকে। এবং যার মধ্যে আশা নেই, সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, সে যেই টিউন বা সেই সুর কথা বলে সেটা কি শব্দহীন সুরে যায়। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, এবং সেটা কি কখনোই থামে না। পরের অংশটাতে দেখো দাঁড়াচ্ছে এন্ড সুইটেস্ট ইন দ্য গেইল ইজ হার্ড। আচ্ছা, হার্ট মানে কি? হার্ট মানে হচ্ছে শোনা। আচ্ছা, আর ইন দ্য গেইল মানে হচ্ছে প্রবল ঝঞ্ঝায় বা প্রবল বিপদে। অর্থাৎ তোমার মধ্যে যদি আশা থাকে বা হোপ থাকে, তখন প্রবল ঝঞ্ঝায় বা প্রবল বিপদেও কি করতে পারবে? সেটা তোমাকে রক্ষা করতে পারবে। সুইটেস্ট বলতে মধুরতম বোঝাচ্ছে, অর্থাৎ মধুরতম। তোমার যখন এখানে কোনো ঝড় আসবে বা তোমার যখন জীবনে কোনো বিপদ আসবে, সে আশা কি করতে পারবে? সে আশা তোমাকে রক্ষা করতে পারবে, সেই হোপ তোমাকে বাঁচাতে পারবে। অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্টর্ম, এবং আমাদের জীবনের ঝঞ্ঝাটা কি হবে? দিন দিন আরো বেশি তীব্র হবে। সোর মানে হচ্ছে তীব্র হবে আমাদের জীবনের ঝঞ্ঝা। দ্যাট কুড অ্যাবেশ দ্য লিটল বার্ড, যেটা সেই ছোট্ট পাখিটাকে কি করতে পারে? উড়িয়ে দিতে পারে। আবেশ মানে হচ্ছে কোনো কিছু উড়িয়ে দেওয়া বা একদম ভরকে যাওয়া, মানে একদম সে হচ্ছে ভরকে যাবে এরকম বোঝাচ্ছে। দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, যেটা কি করতো? আমাদেরকে উষ্ণতায় রাখতো। কিসে রাখতো? উষ্ণতায় রাখতো। আচ্ছা, I have heard it in the chillest land and on the strangest sea. আচ্ছা, চিলেস্ট ল্যান্ড বলতে শীতলতম ভূমি, এবং স্ট্রেঞ্জেস্ট সি মানে হচ্ছে একদম অচেনা কোনো একটা নদীর কথা বা সমুদ্রের কথা বলছে। অর্থাৎ এখানে এটা বোঝাচ্ছে যে তুমি যখন একটা অচেনা জায়গায় থাকবে বা সবচেয়ে শীতলতম একটা জায়গায় থাকবে, তুমি যেখানেই থাকো না কেন, I have heard it in the chillest land, অর্থাৎ এখানে যে গানটার কথা বলা হচ্ছে, দেখো এখানে প্রথমে কিন্তু বলা হচ্ছে একটা সুরের কথা, অর্থাৎ দ্যাট পারচেস ইন দ্য সোল, সেই যে সঙের কথা বলা হয়েছে, যে গানটা কি টিউন ছাড়া, কোনো তাল ছাড়া, যেটাতে কি কোনো শব্দ নাই, সেইটা হচ্ছে কি সেই গানটার কথাই বলছে যে সেটাও শোনা যায়। অর্থাৎ এটা কিসের গান? আশার বাণী। সেটা তুমি চিলেস্ট ল্যান্ড বা সবচেয়ে শীতলতম ভূমিতে শুনতে পাবে। বা স্ট্রেঞ্জেস্ট সি মানে হচ্ছে অচেনা কোনো এক জায়গায়, এই আশাই তোমাকে কি করবে? বাঁচিয়ে রাখতে পারবে। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছু বা অতিরিক্ত কোনো পর্যায়ে। ইট আজ আ ক্রাম্প, অর্থাৎ তোমার থেকে আশা কখনোই কোনো কিছু চাইবে না। ক্রাম্প মানে কি? ক্রাম্প মানে হচ্ছে ক্ষুদ্রতম অংশ বা অল্প কিছু বোঝাচ্ছে, মানে একদম ক্ষুদ্র অল্প। ক্রাম্পকে যদি আমরা ভালো বাংলায় যদি আমরা কিছু বলি, আমরা বলি না চালের গুঁড়া, তারপর আমরা বলি না কি বিস্কিটের গুঁড়ো, এই জিনিসগুলোই হচ্ছে ক্রাম্প। ঠিক আছে, বলা হচ্ছে ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, অর্থাৎ তুমি যখন এই আশাটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তখনও কিন্তু তোমার থেকে এই বিনিময় কিছুই চাইবে না।
ওকে, আমরা পুরাটা পড়লাম, লাইনগুলো বুঝলাম, কিন্তু তাও কবিতার সারমর্মটা আমাদের একটু বুঝতে হবে, আমাদের একটু ধারণা রাখতে হবে যে আসলে কি বোঝাতে চাচ্ছে। আমি তোমাদের জন্য একটু সামারাইজ করে একটু শর্টলি ব্যাখ্যা করে দিচ্ছি যে আসলে কি বলতে চাচ্ছে। তাহলে আমরা প্রথম স্তবকটার যদি একটু সামারি করি, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স দ্যাট পারচেস ইন দ্য সোল অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল। আচ্ছা, একটা জিনিস একটু চিন্তা করো, হোপ, আশা, এই জিনিসটা আসলে কি কোনো বস্তু যেটা তুমি বাজার থেকে কিনতে পারবা, বা এটা কি এমন কোনো জিনিস যেটা তুমি তোমার বন্ধু বান্ধবীদের থেকে ধার নিতে পারবা? না, আশা বা এই হোপ জিনিসটা আমাদের মধ্যে অন্তর্নিহিত থাকে, যেটা একটা আমরা বলতে পারি এটা একটা ভ্যালু হতে পারে, বা যেটাকে আমরা একটা আমাদের ক্যারেক্টারিস্টিক বলতে পারি, বৈশিষ্ট্য বলতে পারি। এখন এটাকে তুলনা করা হচ্ছে ফেদার বা একটা পালকের সাথে। পালকময় কোনো জিনিস সেটা কি হয়, যেখানে পালক থাকে সেটাই তো পাখি বলি আমরা, তাই না, বার্ড। তাহলে সে বার্ডের সাথে আমরা এটাকে তুলনা করছি যে হোপ বা আশা একটা পালকের মতো বা একটা কিসের মতো, যেটা হচ্ছে একটা পাখির মতো। দ্যাট পারচেস ইন দ্য সোল। আচ্ছা, পারচেস ইন দ্য সোল মানে হচ্ছে আমাদের বডির মেইন পার্ট হচ্ছে আত্মা, এবং একজন পাখির জন্য প্রয়োজনীয় অংশ হচ্ছে কি তার পালকগুলো, তাই না? ঠিক একইভাবে হোপ হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স দ্যাট পারচেস ইন দ্য সোল, যেটা ঠাই কোথায়, আমাদের আত্মায়, অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট ওয়ার্ডস। পাখিরা কি গান গায় না? পাখিদের গানের একটা আওয়াজ থাকে, কিন্তু হোপও গান গায়, কিন্তু সেই গানের কোনো আওয়াজ নেই এবং কোনো শব্দ নেই, সেটা একটা অন্তর্নিহিত তোমাকে একটা সাড়া জাগাবে যে আশা এটা করা উচিত, বা আমাদের ইন্সপিরেশন দিবে। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল। এবং এই আশাটা, যেমন পাখির গানটা তো সারাদিন চলে না, কিন্তু আমাদের যে আশা আছে বা আমাদের যে মন থেকে যে ইন্সপিরেশনটা আসে সেটা কি নেভার স্টপস অ্যাট অল, সেটা কখনোই বন্ধ হয় না, সেটা কখনোই থামে না। আচ্ছা, তাহলে আশা করি প্রথম প্যারাগ্রাফটা বুঝেছি। তাহলে এখানে পাখি আর আশা এই দুইটা জিনিসকে একটার সাথে আরেকটার সাথে তুলনা করা হচ্ছে। তারপর বলা হচ্ছে অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড। অর্থাৎ ইন দ্য গেল মানে হচ্ছে নদীতে যখন ঝড় আসে বা ঝঞ্ঝার আসে সেটা। অর্থাৎ তুমি যখন একটা তীব্র বিপজ্জনক অবস্থায় থাকবে, তুমি যখন নদীর মাঝে একটা ঝঞ্ঝারের মধ্যে থাকবে, তখনও তুমি আশার মিষ্টি বাণী বা মধুর বাণী শুনতে পাবে। অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্টর্ম। এবং যত তীব্র হবে তোমাদের হচ্ছে এই, যত তীব্র হবে আমাদের এই ঝড় বা ঝঞ্ঝাট, তত বেশি কি আমাদের জন্য এই আশাটা রাখা কষ্টকর হবে। অর্থাৎ যখন অনেক বিপদ আসে, আমরা আমাদের মাঝে আশা হারিয়ে ফেলি, আমরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই। এখানে সেটা বলছে দ্যাট কুড অ্যাবেশ দ্য লিটল বার্ড। যখন অনেক ঝড় আসে বা অনেক কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, পাখিরা মারা যায় না, বা পাখিদের জীবন ধ্বংস হয়ে যায় না, পাখিরা শেষ হয়ে যায় না। এখানে সেটাই বলা হচ্ছে যে যখন তীব্র বিপদ আসে তখনও আমরা আশার বাণী শুনি, কিন্তু বিপদটা যখন আরো বেশি সোয়ার বা আরো বেশি তীব্র হয়, তখন কি হয়, পাখিরা একটা বিপদে পড়ে, বা পাখিরা কি হয়, পাখিদের জীবনে একটা বিপদ নেমে আসে, অর্থাৎ জীবন থেকে আশা চলে যায়। তখন আমরা অনেক বেশি ডিপ্রেসড ফিল করি, তখন বলি যে আমরা ডিপ্রেশনে আছি। আচ্ছা, এবং বলা হচ্ছে দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম। যে আশাটা আমাদেরকে খুব উত্তেজনায় বা উষ্ণ রেখেছিল, সেই আশাটাই আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ পাখিটা শেষ হয়ে যাচ্ছে। পরের প্যারাগ্রাফটা বা পরের স্তবকটা দেখি। বলা হচ্ছে আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি ইট আস্কড আ ক্রাম্ব অফ মি। বলা হচ্ছে যে আমি এই আশার বাণী বা আশা পেয়েছি সর্বোচ্চ যে শীতলতম ভূমি ছিল সেখানে, একটা স্ট্রেঞ্জেস্ট সি বা একটা নির্জন নদীতে দেখেছি। অর্থাৎ তুমি যেই জায়গা চিনো না, তুমি যে একটা বিপদে আছো, একটা দূরবর্তী জায়গায় আছো যেখানে তুমি চিনো না, বা তুমি এমন একটা অবস্থায় আছো খুবই যেখানে শীতল, তুমি সেখানেও কিছু জানো না, বাট তুমি অ্যালাইভ, তুমি বেঁচে আছো কিসের মাধ্যমে, যে আশার বাণী বা তোমার মন থেকে যে আশা আসছে যে ঠিক আছে থাকতে পারবে, করতে পারবে, এই আশাটাই কি করছে আমাদেরকে সেই প্রতিকূল অবস্থায় বাঁচিয়ে রাখছে বা প্রতিকূল অবস্থায় আমাদের ঠিক রাখছে। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি ইট আস্কড আ ক্রাম্ব অফ মি। এক্সট্রিমিটি মানে চরম পর্যায়, ইয়েট মানে কি চরম পর্যায়ে পৌঁছানোর পরেও ইট আস্কড আ ক্রাম্ব অফ মি, এটা আমার থেকে কখনোই কোনো কিছু চাইনি, ক্ষুদ্রতম একটা ক্রাম্ব বা ক্ষুদ্রতম কোনো অংশও আমার কাছে চাইনি। অর্থাৎ আশা সবসময় আমার সাথে ছিল। অর্থাৎ আমরা যদি নিজেদের মধ্যে একটা হোপ রাখি, তাহলে জিনিসটা কি, আমরা যে কোনো প্রতিকূল অবস্থায় আমরা সেটাকে কি করতে পারবো, আমাদের সেই অবস্টাকেলটা বা সেই বাধাটা পার করতে পারবো। এমিলি ডিকিনসনের এই কবিতাটা মেইনলি হোপ নিয়ে লেখা, এবং আমরা বুঝতে পারছি যে সে একটা হোপকে পাখির সাথে তুলনা করেছে, এবং এটা বোঝাতে চেয়েছে যে জীবনের সকল অবস্থায় হোপটা গুরুত্বপূর্ণ, এবং হোপের মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। অবশ্যই কবিতাটা নর্মাল যে কোনো কবিতার মতো না,
এটা কোনো ছন্দময় কোনো কবিতা না, কিন্তু এই কবিতাটা কিন্তু এই জন্যই বলা হয়েছে যে ইমিলি ডিকিনসনের কবিতা আনকনভেনশনাল, অর্থাৎ অগতানুগতিক। আশা করি আমরা এবার কবিতাটা ভালো মতো বুঝতে পেরেছি। তোমরা চেষ্টা করবে বইয়ের মধ্যে আমি যেই বাক্যের অর্থগুলো বলেছি, যেগুলো বসে সুন্দর করে একটু পেন্সিল দিয়ে লিখে ফেলবে, বা নিজের খাতায় লিখতে পারো যে একটা ইংরেজি লাইন লিখলে সেটা বাংলা যে অর্থ আমি বলেছি সেটা আবার লিখে ফেললে। তাহলে এইভাবে যদি তোমরা নোট করে রাখো তোমাদের জন্য অনেক সুবিধা হবে পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে বুঝতে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু কবিতা বুঝে ফেলেছি, এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী যে অংশটা আছে সেটা সমাধান করা। 8.3.2.1 এ বলা হচ্ছে discuss and read the given metaphors used in this poem in the left column of the grid carefully. Write the explanation of those in the right column on one is done for you. আচ্ছা, মেটাফোর কি জিনিস সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা রূপক বলেছি। কি বলেছি? রূপক বলেছি। অর্থাৎ তুমি যখন কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করবা, তাহলে মেটাফোর দাঁড়াচ্ছে হচ্ছে রূপক। যে রূপকগুলো ব্যবহার করে আমরা একটার সাথে আরেকটাকে তুলনা করি, বাট এমনভাবে তুলনা করি যে একটার সাথে আরেকটার কোনো মিল নাই, বাট তুলনাটা তাও যুক্তিযুক্ত। যেমন আমরা গত ক্লাসে যখন পড়েছিলাম, একটু আমরা বইয়ের পিছনেই চলে যাই, দেখাই একটু মেটাফোরটা একটু দেখিয়ে দিই, তাহলে আমরা এখন সমাধান করতে সহজ হবে। দেখো, মেটাফোর একটা এক্সাম্পল ছিল, লাইফ ইজ আ জার্নি, জীবন একটা ভ্রমণ। কোথায় ভ্রমণ? কই যাইতেছো সাজে, কই যাইতেছো কক্সবাজার, কখনো রিক্সা দিয়ে, সরি রিক্সা না, কখনো হচ্ছে বাস দিয়ে, কখনো ট্রেন দিয়ে, কখনো প্লেন দিয়ে। আর কোথায় তোমার একটা জীবন, যেই জীবনে প্রতিদিন কত ঝড় ঝঞ্ঝাট, কত হ্যাপিনেস, কত কিছু আছে। লাইফ আর জার্নির সাথে কোনোটার সাথে কোনোটা সম্পর্ক আছে। লাইফ আর জার্নি কখনো এক না। তাও লাইফ ইজ আ জার্নি, জীবনকে আমরা একটা ভ্রমণের সাথে তুলনা করছি। কেন? কারণ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্দিষ্ট সময় আমরা থাকি, এই জন্য আমরা জীবনটাকে একটা পার্টিকুলার মোমেন্ট বোঝানোর জন্য এটা বলা হয়েছে। আবার যেমন এখানে ছিল হি হ্যাজ আ হার্ট অফ স্টোন। আসলে কারো হার্ট কি স্টোনের হয়? আল্লাহ তো সবার হৃদয় একইভাবে তৈরি করেছে, সৃষ্টিকর্তা সবার হৃদয় একইভাবে তৈরি করেছে, কিন্তু হার্ট অফ এ স্টোন বলতে কি হৃদয়ের পাথর বোঝায় না, বোঝাতে চাইছে যে সে কঠোর মনের একটা মানুষ। তাহলে এমন কিছুর সাথে তুলনা করা হয় যেটা আসলে এক্স্যাক্ট সেই অর্থ বহন করে না, কিন্তু সেটার থেকে ভিন্ন অর্থ বহন করলেও অন্য একটা অর্থ বোঝায়। একটু আমরা যারা যারা বুঝতেছি না এখন কিছুই আমার এই কথাগুলো, তারা আগের পর্বটা দেখবো, ভালো মতো বুঝতে পারবা। আবার আমরা যদি কাউকে এইভাবে কম্পেয়ার করি, ইউ আর অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, সেটা কিন্তু আবার মেটাফোর না, সেটা সিমিলি। কারণ তুমি কিসের সাথে কল্পনা হচ্ছে? তুমি দুধের মতো সাদা। তো একজন মানুষ দুধের মতো সাদা তো চাইলেই হতে পারে, তো অবাস্তব কিছু না, এটা বাস্তব। কিন্তু একজনের হার্ট যে স্টোন হবে, এটা কি? অবাস্তব। আশা করি কিছু হইলেও ধারণা পাইছি। আরো ধারণার জন্য আমরা পূর্বের পর্বটা দেখব। ওকে, এখানে কাজে ছিলাম আমরা। বলা হয়েছিল যে বাম পাশে মেটাফোর আছে, এই মেটাফোর্সগুলোকে এক্সপ্লেইন করতে হবে। হাউ দ্য মেটাফোর্স ইনহ্যান্স মাই আন্ডারস্ট্যান্ডিং। ইনহ্যান্স মানে বৃদ্ধি করেছে, অর্থাৎ এই মেটাফোরগুলো ব্যবহার করার কারণে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা কবিতাটা বুঝতে সহজ হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটাই এখানে লিখতে হবে। আচ্ছা, প্রথম এক্সপ্লেনেশনটা একটু দেখি। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আগে বলেছি হোপ এমন একটা জিনিস যেটা পালকের সাথে কানেক্টেড বা পালকের সাথে যুক্তিযুক্ত। এক্সপ্লেনেশনটা দেখো, দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট হোপ ইজ লাইক আ বার্ড দ্যাট ডাজ নট নিড specific words to convey its message. It is a form of expression that goes beyond language. বলা হচ্ছে এই মেটাফোর মানে হচ্ছে পালকের সাথে তুলনা। পালকের সাথে তুলনা মানে মেটাফোর। এখানে কোন মেটাফোর ব্যবহার করা হচ্ছে? যে হোপ একটা পাখির মতো, আশা একটা পাখির মতো। কেননা এটাতে স্পেসিফিক কোনো ওয়ার্ডস লাগে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো শব্দ লাগে না টু কনভে দ্য মেসেজ, অর্থাৎ নিজের বার্তাটা আরেকজনকে বোঝানোর জন্য বা আরেকজনের কাছে প্রেরণ করার জন্য নির্দিষ্ট কোনো শব্দ লাগে না। ইট ইজ আ ফর্ম অফ এক্সপ্রেশন দ্যাট গোজ বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ। এবং এইটা, এই আশা হচ্ছে একটা এক্সপ্রেশন, একটা অনুভূতি, একটা ভাবভঙ্গি যেটা কোনো ভাষার থেকে ঊর্ধ্বে। আমি কথা বলে যেটা বুঝাচ্ছি সেটা কিন্তু আশা, কিন্তু আশা বা আমাদের মনের যে হোপ সেটা আমরা কথা না বলেও বুঝাতে পারি। এটা বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের ভাষা থেকেও ঊর্ধ্বে। এখন এই মেটাফোর দিয়ে এটা আমরা কি ইনহ্যান্স করেছে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি হয়েছে সেটা একটু আমরা দেখব। দেখো, আমরা এই মেটাফোরের মাধ্যমে, ইন দিস মেটাফোর হোপ ইজ লাইক আ বার্ড, আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে হোপ হচ্ছে পাখির মতো। দিস মেটাফোর ইলাস্ট্রেটস, এই মেটাফোরের মাধ্যমে বা এই রূপকের মাধ্যমে দেখা যাচ্ছে দ্য ইনভিজিবল বাট স্ট্রং নেচার অফ হোপ। অর্থাৎ আমাদের আশাটা ইনভিজিবল মানে অদৃশ্যমান, বাট অনেক বেশি স্ট্রং, অনেক বেশি শক্তিশালী। যেমন ফেদার, ফেদার পাখির ফেদার কি? পাখির ফেদার
তো আমরা দেখতে পাই, তাই না? এবং সেটা কি একদমই ভিজিবল এবং সেটা কি স্ট্রং না বলা যেতে পারে, কিন্তু হোপটা কি, হোপটা ইনভিজিবল, অদৃশ্যমান, এটা আমাদের অন্তরে অবস্থিত, কিন্তু এটা অনেক বেশি স্ট্রং একটা পাওয়ার, এটা আমাদেরকে সারাক্ষণ কি করছে, আমাদের অনুপ্রাণিত করছে, তাই না? ওকে, পরেরটা দেখি। দ্যাট পারচেজ ইন দ্য সোল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইনে ছিল এটা। দ্যাট পারচেজ ইন দ্য সোল, অর্থাৎ যেটা কোথায় ঠাই, আত্মার দ্বারে যেটা ঠাই। হোপ ইজ কম্পেয়ার্ড টু আ ফিলিং দ্যাট রিসাইডস ইন দ্য সোল, suggesting that hope is a fundamental part of our soul, just as the soul is a fundamental part of our body. আমি এটা আগেই বলেছিলাম যে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ যেমন আত্মা, ঠিকই আত্মার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আশা। শরীর যেমন আত্মা ছাড়া বাঁচে না, ঠিক আত্মা ওইভাবে হোপ ছাড়া বাঁচতে পারবে না। ওকে, দিস মেটাফর ইনহ্যান্সেস, এই মেটাফর বা রূপকের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে দ্য আইডিয়া, এই চিন্তা, দ্যাট যে হোপ ইজ নট অ্যান এক্সটার্নাল পার্ট অর ফিলিং, রাদার ইট ইজ ডিপলি রুটেড উইদিন দ্য কোর অফ আ পার্সন। বলা হচ্ছে এটা কোনো এক্সটার্নাল বা বহির্গত অংশ নয়, এটা আমাদের বাহ্যিক কোনো অংশ নয়, এটা আমাদের এমন না যে এটা আমাদের মাথা, হাত, কান, পা, এটা দেখা যাচ্ছে না, এটা আমাদের ডিপলি রুটেড উইদিন দ্য কোর অফ আ পার্সন, অর্থাৎ একজন মানুষের একদম কেন্দ্রে এটা অবস্থিত। রুটেড মানে কি, শিকড় বলি না, শিকড় কোথায় থাকে, একদম গাছের মাটির নিচে, ঠিক একইভাবে এই হোপ জিনিসটা আমাদের একদম অন্তরের মাঝে থাকে, ভিতরে থাকে, একজন মানুষের মাঝে থাকে, সেটা কখনোই বহিরাগত দিক থেকে বা বাহ্যিকভাবে দেখা যায় না, বা সেটা বাহিরে থাকেও না। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। 3 নাম্বারটা থেকে কি বুঝেছি একটু দেখি। and sings the tune without the words. আচ্ছা, hope is compared to wordless song, suggesting that hope doesn't rely on explicit language communicate. বলা হচ্ছে পাখিরা যখন গান গায় তো অবশ্যই তাদের কি দরকার হয়, সুরের দরকার হয়, কিন্তু এই যে হোপ, আশা কখনো শব্দের উপর নির্ভরশীল না। আশার বাণী, আশার গান কখনো শব্দ প্রয়োজন হয় না। আশা তাহলে কিসের উপর নির্ভর করে না, ডাজেন্ট রিলাই মানে নির্ভর করে না অন এক্সপ্লিসিট ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, অর্থাৎ নির্দিষ্ট কোনো ভাষার উপর এটা নির্ভরশীল না। অর্থাৎ আশা, একজন মানুষ এবং মানুষের আশার মাঝে যে কমিউনিকেশন, যোগাযোগটা হয়, সেটাতে আসলে কোনো ভাষার দরকার হয় না। তাহলে দিস মেটাফর হাইলাইটস, তুলে ধরেছে দ্য নন ভার্বাল নেচার অফ হোপ। নন ভার্বাল নেচার মানে, ভার্বাল মানে কি, মুখে যেটা আমরা বলছি, ভার্বাল। আচ্ছা, নন ভার্বাল মানে যেটা মুখে বলা যায় না, অর্থাৎ হোপের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে সেটা নন ভার্বাল, অ্যান্ড স্টেটস ইটস সাইলেন্ট পাওয়ার টু ক্রিয়েট আপিলস উইথ ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি, আপিল মানে আবেদন, অর্থাৎ এই হোপ জিনিসটা একদম সাইলেন্টলি, নিশ্চুপভাবে তার ক্ষমতা দিয়ে, তার পাওয়ার দিয়ে একজন মানুষের অভ্যন্তরে আবেদন তৈরি করছে। মানে হোপ যে জিনিসটা আছে, এটা যেহেতু আমাদের মনে আছে, এটা আমাদের মনে কি করে, সাইলেন্টলি, নিশ্চুপভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। সে তার ক্ষমতার মাধ্যমে আমাদের কাছে আবেদন করছে যে ঠিক আছে, তুমি ভেঙে পড়ো না, তুমি ডিপ্রেসড হয়েও না, ইউ ক্যান ক্যারি অন, ইউ ক্যান গো অন। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের হোপের একটা সাইলেন্ট পাওয়ার, যেটা সাইলেন্টলি একজন মানুষকে অনুপ্রেরণা দেয় বা একজন মানুষকে আবেদন করে টু ক্যারি অন বা টু গো অন ইন হিজ লাইফ। আচ্ছা, তারপরেরটাতে যাব। ওকে, অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, এটা দিয়ে বোঝানো হয়েছিল যে এই আশা কোনোদিন থামে না। এই আশা সারাদিন আমাদের আশা দিতে থাকে, আমাদের হোপ দিতে থাকে। আমরা যখনই ভেঙে যাই তখনই আমাদের মন থেকে আসে আচ্ছা ঠিক আছে, ভেঙে পড়ো না, বা তুমি এখন এটা নিয়ে কষ্ট পেও না, ডিপ্রেসড হয়েও না, এটা তোমাকে দ্বারা সম্ভব। এই কথাগুলো কিন্তু আমরা সবসময় আমাদের অন্তর থেকে আসে বা আমরা ভাবি, এটা কিন্তু আমাদের কখনো কি করে না, থেমে থাকে না। হ্যাঁ, এটা থেমে থাকে একদম এক্সট্রিম লেভেলে গেলে, যখন সেটাকে আমরা ডিপ্রেশন বলি, সেই লেভেলে এটা থেমে থাকতে পারে। এটার এক্সপ্লেনেশনটা যদি দেখতে চাই, বলা যেতে পারে হোপ ইজ কম্পেয়ার্ড টু সামথিং দ্যাট নেভার এন্ডস, যেটা কখনোই শেষ হয় না। হোপ কি, কখনো শেষ হয় না। ইট সাজেস্ট দ্যাট হোপ পারসিস্ট কন্টিনিউয়াসলি রিগার্ডলেস অফ এনি সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তুমি হোপটাকে রিগার্ডলেস, অর্থাৎ নির্বিচ্ছিন্নভাবে বা নির্বিশেষে সব জায়গায় পাবে। প্রবলেমস অর অবস্ট্যাকলস, আচ্ছা, সার্কামস্ট্যান্স মানে যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা বা যে কোনো বাধায়। প্রবলেম মানে সমস্যা, অবস্ট্যাকল মানে বাধা। অর্থাৎ যে কোনো সমস্যায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বাধায় তুমি তোমার জীবনে হোপটাকে খুঁজে পাবে। হোপ কখনোই কি তোমাকে ছেড়ে যাবে না। অর্থাৎ এটা দিয়ে আমি কি বুঝেছি, দিস মেটাফর এমফাসাইজেস দ্য আনওয়েভারিং প্রেজেন্স অফ হোপ। অর্থাৎ এই মেটাফোর বা রূপকের মাধ্যমে এমফাসাইজ মানে কি, গুরুত্ব আরোপ করা হয়েছে যে হোপ ইজ প্রেজেন্ট ইন এভরি পার্ট অফ আওয়ার লাইফ, যে আশা আমাদের জীবনের প্রত্যেকটা অংশে আছে। ইভেন ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে বৈপরীত্য বা আমাদের বিপরীত যে অবস্থা থাকে, জীবনের প্রতিকূল অবস্থা, সেই অবস্থাতেও আমরা কাকে খুঁজে পাই, আশা বা হোপ খুঁজে পাই।
আশা করি আমরা 4 নাম্বারটা বুঝতে পেরেছি। 5-এ যাই। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড, অর্থাৎ বলা হচ্ছে হু ইজ কম্পেয়ার্ড to a strength that shines brightest during the adversity it implies and it that provides the greatest solace amidst life's storms। বলা হচ্ছে গ্রেটেস্ট সোলেস মানে তুমি জীবনে যখন একটা বিপদ অবস্থায় থাকবে, একটা প্রতিকূল অবস্থায় থাকবে, সেটা হতে পারে তোমার জীবনে একটা বড় কোনো ঝড় চলে এসেছে, সেই অবস্থায় তোমাকে শক্তি দিবে, স্ট্রেংথ দিবে কে? এই হোপ। অর্থাৎ দিস মেটাফোর কন্ট্রাস্ট হোপ উইথ অ্যাডভার্সিটি, অর্থাৎ এখানে হোপ আর অ্যাডভার্সিটি মানে বৈপরীত্য, এই দুটার মধ্যে কি আছে? কন্ট্রাস্ট আছে। হাইলাইটিং ইটস সিগনিফিকেন্স ডিউরিং চ্যালেঞ্জিং টাইমস অর ডিফিকাল্ট সিচুয়েশনস ইন লাইফ। আচ্ছা, এখানে লাইফ হবে, অর্থাৎ তোমার জীবনের যে ডিফিকাল্ট সিচুয়েশন বা কঠিন অবস্থা আছে বা চ্যালেঞ্জিং টাইমস অর্থাৎ প্রতিকূল যে সময়গুলো আছে, সেই সময়ে এই হোপটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আশা করি এইটাও বুঝতে পেরেছি। পরেরটাতে যাই। দ্যাট কুড অ্যাবেশ দ্য লিটল বার্ড। আচ্ছা, বলা হচ্ছে দ্য হোপ ইজ কম্পেয়ার্ড টু এ স্ট্রেংথ দ্যাট অনলি ক্যান এক্সট্রিমলি সিভিয়ার স্টর্ম অফ হার্ডশিপ কুড ডিসহার্টেন। ইট এমফাসাইজেস দ্য রেজিলেন্স অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য হোপ বার্ড। আচ্ছা, দেখো বলা হচ্ছে দ্য হোপ ইজ কম্পেয়ার্ড টু এ স্ট্রেংথ দ্যাট অনলি অ্যান এক্সট্রিমলি সিভিয়ার স্টর্ম অফ হার্ডশিপ কুড ডিসহার্টেন। আচ্ছা, ডিসহার্টেন মানে কি? কারো মন ভেঙে দেওয়া, তাই না? আর সিভিয়ার মানে হচ্ছে গুরুতর। বলা হচ্ছে যে আমাদের যে হোপের যে শক্তিটা আমাদের কাছে আছে, আশা যে জিনিসটা আছে, এটা খুবই শক্তিশালী। কেন এটা শক্তিশালী? কারণ এটা শুধুমাত্র তখনই ডিসহার্টেন হয় বা ভেঙে যায় যখন সিভিয়ার স্টর্ম অফ হার্ডশিপ অর্থাৎ কঠোরতা কি হয়? সিভিয়ার স্টর্ম অর্থাৎ গভীর কোনো বা ডিপ কোনো স্টর্ম চলে আসে, ঝড় চলে আসে, কেবলমাত্র তখন আশাটা আমাদের জীবন থেকে চলে যায়। অর্থাৎ আমরা যখন চরম কষ্টের পর্যায়ে পৌঁছাই বা চরমভাবে ডিসহার্টেন হই, চরম হার্ডশিপ থাকে আমাদের জীবনে, কঠোরতা থাকে, কেবলমাত্র তখনই আমাদের জীবন থেকে হোপটা যায়। আদারওয়াইজ হোপ ইজ কম্পেয়ার্ড টু আ স্ট্রেংথ, যে এটা হচ্ছে আমাদের জীবনের অনেক বড় একটা স্ট্রেংথ, শক্তি। ইট এমফাসাইজেস দ্য রেজিলেন্স অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য হোপ বার্ড, অর্থাৎ আমাদের যে আশার পাখি আছে সেটার ক্ষমতাকে প্রকাশ করা হচ্ছে। তাহলে দিস মেটাফোর ইলাস্ট্রেটস দ্য স্ট্রেংথ অফ হোপ অ্যান্ড স্টেটস দ্যাট অনলি সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস ক্যান ডিসকারেজ হোপ। বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যে এই মেটাফোরের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের হোপ বা আশা কতটা শক্তিশালী, এই হোপ জিনিসটা কত বেশি পাওয়ারফুল। অ্যান্ড এটা আরও প্রকাশ করছে যে সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস ক্যান ডিসকারেজ হোপ, কেবলমাত্র কিছু প্রতিকূলতা বা কিছু বিপদই আমাদেরকে হোপ থেকে, আশা থেকে ডিসকারেজ করতে পারে। তাছাড়া অন্য কোনো কিছু আমাদেরকে কখনো হোপলেস করবে না। কি করবে না? কখনোই হোপলেস করবে না। আশা করি আমরা এটাও ক্লিয়ার। আমরা পরের অংশে চলে যাব। ওকে, দেখো জি নাম্বারটা দাঁড়াচ্ছে দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম। দিস মেটাফোর কম্পেয়ার্স হোপ টু আ সোর্স অফ ওয়ার্মথ, অর্থাৎ এখানে এই মেটাফোরের মাধ্যমে বোঝানো হচ্ছে হোপ হচ্ছে একটা সোর্স অফ ওয়ার্মথ, উষ্ণতা বা উত্তেজতার একটা সোর্স বা উৎস হচ্ছে এই মেটাফোরটা, হোপ উইচ প্রোভাইডস কমফোর্টস অ্যান্ড সিকিউরিটি ডিউরিং ডিফিকাল্ট টাইমস। অর্থাৎ পাখিরা সুরক্ষিত থাকে তাদের পালকের মাধ্যমে, তাই না? তাদের সম্পূর্ণ শরীরটা পালক দিয়ে আবৃত থাকে, কিন্তু যখন পালকটা থাকে না তখন কি তারা একটা বিপদে পড়ে না? ঠিক একইভাবে মানুষের মধ্যে যখন হোপ থাকে, এটা হচ্ছে মানুষকে ওয়ার্মথ বা উষ্ণ, বিপদ থেকে মুক্ত রাখার একটা উৎস। কিন্তু যখন হোপ থাকে না, মানুষ বিপদে পড়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে হোপ প্রোভাইডস কমফোর্টস অ্যান্ড সিকিউরিটি ডিউরিং ডিফিকাল্ট টাইমস, অর্থাৎ বিপদের সময় হোপের মাধ্যমে আমরা আমাদের জীবনে সুরক্ষা পেয়ে থাকি। Okay, this metaphor highlights the capacity of hope to provide comfort, represents hope as a collective source of warmth and solace. অর্থাৎ সে একই কথা আমরা বুঝতে পারলাম যে হোপ হচ্ছে, হোপের যে গুণগুলো আছে এটাকে হাইলাইট তুলে ধরা হয়েছে, যেগুলো কেমন অনেক বেশি আমাদেরকে কমফোর্টেবল করে, অনেক বেশি আমাদেরকে ওয়ার্মথ দেয়, আমাদের সোলেস দেয়। বুঝতে পেরেছি একই কথা, এক্সপ্লেনেশনটা থেকে আমরা যেটা বুঝেছি। ওকে, এইচ নাম্বারটা, I have heard it in the chillest land. This metaphor compares hope to a powerful object that can be perceived even in the harshest environments. Harshest environment মানে কি? Harshest মানে হচ্ছে সবচেয়ে কঠোর, environment মানে পরিবেশ। অর্থাৎ সবচেয়ে কঠোর পরিবেশে যখন তুমি থাকবে, এই হোপ তখনও একটা পাওয়ারফুল অবজেক্ট বা একটা খুবই ক্ষমতাশীল একটা জিনিস হিসেবে তোমার জীবনে কাজ করবে। অর্থাৎ তোমার হার্শেস্ট পজিশনে এটা তোমাকে হেল্প করবে।
তাহলে this metaphor depicts the resilience of hope and implies that it exists even in the most challenging situation. অর্থাৎ এটাই বুঝতে পারছি যে জীবনের সবচেয়ে প্রতিকূল মুহূর্তেও কি তোমার সাথে তোমার হোপ যদি থাকে, you can overcome that. Okay, last one দেখি, and on the strangest sea. অর্থাৎ this metaphor compares hope to our strength that can be experienced even in the unfamiliar situation. অর্থাৎ তুমি অপরিচিতমূলক বা তুমি চেনো না এমন একটা পরিস্থিতিতে গেলে, এমন একটা পর্যায়ে গেলে, সেই পর্যায়ে কি করা যেতে পারে, সেই পর্যায়ে হচ্ছে তুমি তোমার মেটাফোরটা তোমার হোপটা দিয়ে তুমি সেই পর্যায় থেকে পরিত্রাণ পেতে পারবে। যেমন স্ট্রেঞ্জেস্ট সি, তুমি একটা এমন জায়গায় গিয়েছো যেখানে তুমি কাউকে চিনো না, বাট ইফ ইউ হ্যাভ হোপ, তুমি সেই জায়গাটা কি করতে পারবা, প্রতিকূলতাকে ওভারকাম করতে পারবা। অর্থাৎ this metaphor expresses the idea that hope exceeds boundaries and can be found in unfamiliar places. Exceeds boundaries মানে হচ্ছে, বাউন্ডারি মানে হচ্ছে আমাদের যে সীমানা আছে সেই সীমানাকে এক্সিড করতে পারে, পেরিয়ে যেতে পারে, and can be found in unfamiliar places, এবং আমাদের যে অপরিচিত জায়গা আছে সেই জায়গাগুলোতে, সেই পরিস্থিতিতেও আমরা আমাদের মাঝে হোপটাকে খুঁজে পেতে পারবো। আশা করি এই পর্যন্ত আমরা পুরোটা বুঝতে পেরেছি। আমাদের লাস্টে এখন কেবল মাত্র একটা লাইন বাকি আছে, সেই লাইনটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এতক্ষণ তো আমি তোমাদের সবাইকে সবগুলো বলে দিলাম, সবগুলো দেখিয়ে দিলাম, টোটাল এখানে 10টা আছে, আমি তোমাদের জন্য 9টা সমাধান করে দিচ্ছি। 10 নাম্বারটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এটার মেটাফোর যেটা আছে এই মেটাফোরটাকে প্রথমে এক্সপ্লেইন করবে এবং এটা দিয়ে তুমি কি বুঝতে পারছো সেকেন্ডলি সেটা লিখতে হবে। তার আশা করি আমরা ইনশাআল্লাহ এই কাজটা ভালো মতো করতে পারবো। এখন আমরা আমাদের এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখে নিই, যেগুলো আমি অলরেডি তোমাদের পড়ার মাঝে বলে দিয়েছি। খেয়াল করো, প্রথম শব্দ আছে হোপ, যেটা আমাদের কবিতার নামই শুরু, যেটা দিয়ে আশা। ফেদার মানে হচ্ছে পালক। পারচেস মানে দ্বার। গেইল মানে প্রবল বাতাস, বা যেটাকে আমরা বলেছিলাম একটা ঝড়ময় অবস্থা। সোর মানে আরো বেশি তীব্র হচ্ছে জিনিসটা। অ্যাব্যাশ মানে ভরকে দেয়া। ক্রাম্প মানে খুব স্বল্প পরিমাণ। আমি কিন্তু এগুলো পড়ানোর সময় তোমাদের বলে দিয়েছিলাম। এই শব্দগুলো তোমরা তোমাদের কবিতার জন্য লিখে নিতে পারো এবং কবিতাটা বুঝতে তাহলে তোমাদের কি হবে, অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্বটি আমরা আজকে এখানেই শেষ করব। তাহলে চলো এখন আমরা আমাদের পরবর্তী লেসন 8.3.3টা দেখে নেই। বলা হচ্ছে, নাও রিড ইট দ্য পোয়েম অ্যান্ড রাইট আ সামারি অফ দ্য পোয়েম ফলোইং দ্য স্টেপস অফ রাইটিং আ সামারি। লেটার চেক ইউর সামারি ইন পেয়ার্স অ্যান্ড সাবমিট আ কপি অফ ইউর সামারি টু ইউর টিচার। অর্থাৎ কবিতাটি আবার পড়ো এবং কবিতা থেকে সারমর্ম লিখো। সারমর্ম লেখার যে ধাপগুলো আছে সেগুলো অনুসরণ করো। আমরা সারমর্ম লেখার যে ধাপ আছে এগুলো কিন্তু আমরা আগেই শিখেছিলাম, তাই না? আমরা ক্লাস 8-এ শিখেছি, ক্লাস 9-এও শিখেছি আমরা। এখন আমাদের সেইভাবে একটা সামারি লিখতে হবে এবং লেখার পর সেটা আমাদের যে একটা গ্রুপ থাকবে বা একটা পেয়ার থাকবে, সেই পেয়ারের মধ্যে রিচেক করতে হবে। অর্থাৎ তোমারটা তোমার ফ্রেন্ড চেক করবে, তুমি তোমার ফ্রেন্ডেরটা চেক করবা, তারপর সেটা তুমি তোমার শিক্ষকের সামনে উপস্থাপন করবা। দেখো, তোমাদের সুবিধার্থে আমি একটা সামারি লিখে রেখেছি অলরেডি, যেখানে বলা হচ্ছে দ্য মেটাফোর অফ হোপ, অর্থাৎ রূপক। কিসের রূপক? হোপ বা আশার যে রূপক আছে, লাইক আ বার্ড, অর্থাৎ আশাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? পাখির সাথে। symbolizes the intangible and yet resilient nature of hope. আচ্ছা, intangible মানে কি? intangible অর্থ হচ্ছে অদম্য, অর্থাৎ এই যে হোপ আছে যেটাকে আমরা পাখির সাথে তুলনা করছি, এই আশা জিনিসটা কেমন? অদম্য বা ইনট্যাঞ্জিবল। yet resilient, resilient মানে কি? resilient মানে হচ্ছে স্থিতিশীল। nature of hope, অর্থাৎ yet resilient nature of hope। তাহলে the metaphor of hope like a bird symbolizes the intangible yet resilient nature of hope। অর্থাৎ পাখির সাথে কেন তুলনা করা হচ্ছে? পাখি একদম অদম্য থাকে বাট স্থিতিশীল থাকে, এবং আমাদের যে আশা এটাও কি সেম। অর্থাৎ আমাদের সামারিটা লেখার আগে প্রথমে আমাদের লিস্ট তৈরি করতে হবে যে এখান থেকে আমরা কি কি বিষয়বস্তু পেয়েছি, তারপর সেই লিস্টটাকে আমাদের সুন্দর মতো তুলে ধরতে হবে। অর্থাৎ আমরা ওগুলোকে, ওই লিস্টটাকে সেন্টেন্সে রূপান্তর করব, সেন্টেন্স থেকে আমরা টোটাল একটা প্যারাগ্রাফে রূপান্তর করব। ঠিক আছে? ওকে, তারপরে আমরা বলতে পারি which is rooted in a person's core, এবং আমাদের হোপটা কোথায় থাকে? একজন মানুষের অভ্যন্তরে থাকে, একজন মানুষের কেন্দ্রে থাকে। কোর মানে হচ্ছে কেন্দ্র। ওকে, দ্য মেটাফোর emphasizes the non-verbal power of hope। আচ্ছা, হোপকে কেন পাখির সাথে তুলনা করা হচ্ছে? পাখি কি আসলে কথা বলতে পারে? পারে না, যদিও এটার নির্দিষ্ট কিছু শব্দ থাকে, বাট এটা কথা বলতে পারে না। তাই এটার যে একটা নন ভার্বাল পাওয়ার আছে, কথা না বলেও সবকিছু প্রকাশ করার যে একটা ক্ষমতা আছে, সেইটার জন্য এটার সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই মেটাফোরটা বা এই রূপকটি emphasizes, গুরুত্ব আরোপ করছে বা প্রদর্শন করছে দ্য নন ভার্বাল পাওয়ার অফ হোপ, অর্থাৎ আমাদের আশার যে একটা
নন ভার্বাল ক্ষমতা আছে, অর্থাৎ কথা না বলে সবকিছু প্রকাশ করার যে ক্ষমতা আছে সেটা বোঝাচ্ছে। ইটস এন্ডিউরিং প্রেজেন্স, এন্ডিউরিং মানে সহনশীল যে অবস্থান আছে সেটা বোঝাচ্ছে, যে আশাটা কখন থাকে, তোমার সহনশীলতাটা থাকে আশার কারণে। যদি আশা হোপ থাকে দেন তাহলে ইউ ক্যান বি এন্ডিউরিং বা তুমি সহনশীল হতে পারবে। অ্যান্ড ইটস স্ট্রেংথ ইজ চ্যালেঞ্জিং সিচুয়েশনস, এবং প্রতিকূল অবস্থায় আশার যে একটা ক্ষমতা আছে, আমাদের হোপ যে আমাদেরকে শক্তি দিচ্ছে, সেটাও কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে জানতে পেরেছি। দ্য মেটাফোর, এই যে মেটাফোর আছে, কন্ট্রাস্ট হোপ উইথ অ্যাডভার্সিটি অ্যান্ড হাইলাইটস দ্য ক্যাপাসিটি অফ হোপ টু প্রোভাইড কমফোর্ট এক্সিড বাউন্ডারিজ। অর্থাৎ আমরা এই মেটাফোরের মাধ্যমে কন্ট্রাস্ট এসেছে কিসের মধ্যে, হোপ উইথ অ্যাডভার্সিটি, অর্থাৎ আশা এবং বৈপরীত্য দুইটা জিনিস আলাদা। অর্থাৎ যেখানে বিপরীত্য আছে সেখানে যদি আশা থাকে তাহলে তুমি সেটা ওভারকাম করতে পারবে। অ্যান্ড হাইলাইটস দ্য ক্যাপাসিটি অফ হোপ, আশার যে কত ক্ষমতা আছে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি, কবিতায় তুলে ধরা হয়েছে। যেই আশা আমাদের কি করছে, কমফোর্ট দিচ্ছে, অর্থাৎ আমাদের জীবনটাকে একটু সহজতর করছে। অ্যান্ড এক্সিড বাউন্ডারিজ, এবং আমাদের সীমানা থেকে আমাদের ছাড়িয়ে আশা আমাদের সাহায্য করছে, বা আশা আমাদেরকে জীবন চলতে সাহায্য করছে। ইট অলসো হাইলাইট দ্য সেলফলেস অ্যান্ড আনকন্ডিশনাল নেচার অফ হোপ, অর্থাৎ হোপের যে একটা সেলফলেস অর্থাৎ স্বার্থহীন, অ্যান্ড আনকন্ডিশনাল মানে কি, শর্তহীন যে একটা স্বভাব আছে, যে হোপ তোমার কাছে বিনিময়ে কিছু চায় না। হোপ, আশা, এটা সারাক্ষণ তোমাকে অনুপ্রেরণা দিবে, বাট এটা বিনিময়ে কিছু চায় না। তো তার যে এই সেলফলেস এবং আনকন্ডিশনাল অর্থাৎ স্বার্থহীন এবং শর্তহীন যে একটা অবস্থা আছে, সেটাও এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। তাহলে আমরা সামারিটা এভাবে লিখতে পারি, না হলে আমরা যেটা বুঝেছি কবিতা থেকে, আমি তো অনেক ব্যাখ্যা করে বুঝিয়েছি, ঠিক সেটাও কি তুলে ধরতে পারি। তাহলে আশা করি আজকে আমরা এইটুকু বুঝতে পেরেছি, এবং এই সামারিটা আমরা নিজেদের মতো করতে পারবো, অথবা এটাও উল্লেখ করতে পারবো। সম্পূর্ণ ক্লাসটিতে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা হোপ কবিতাটি ভালো মতো বুঝতে পেরেছো, এটা প্রত্যেকটা লাইনের মেটাফোরগুলো বুঝতে পেরেছো, এবং সামারি লিখতে পারবে ইনশাআল্লাহ। তাই যারা শেষ পর্যন্ত উপস্থিত ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।